জনাব শাহাবুদ্দিন এবং শিরিন শারমিন চৌধুরী দুজনকে আমি বলে দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমরা যেটা পাই হুজুগে লাফাই লাফ দিয়া পড়লাম। আরে রাষ্ট্রপতি নিয়ে লাফাইতেছেন, আজকে যদি সংসদের স্পিকার বইলা বসতো আমি রিজাইন করবো না, তাহলে কি দাঁড়াইতো জিনিসটা আপনি মনে করেন? যেহেতু স্পিকার হিসেবে উনি আমাদের সামনে ছিলেন, অন্য কোনো ভাবে তার ওনাকে আমরা চিনতাম না। উনি বিশ্বের একটা বিশাল বড় বিস্ময়, কারণ পৃথিবীর কোথাও সরাসরি ভোটে যারা নির্বাচিত হন তাদের স্পিকার সংরক্ষিত আসন থেকে হয় না। এটা একটা বিরল একটা ইতিহাস, এটা চিরকাল লেখা থাকবে, এটা তো পরিবর্তন করা যাবে না। আপনাদের আমলের রাষ্ট্রপতি এখন আপনাদেরকে মানে আপনাদের আমলকে ফ্যাসিস্ট আমল বলছে, এটা আপনাদের জন্য আসলে কেমন বার্তা? আচ্ছা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিল্লিতে চলে যাওয়ার পরে 3টা ফাংশনাল সাংবিধানিক পদ ছিল। মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, মাননীয় স্পিকার শিরিন শারমিন এবং ডেপুটি স্পিকার জনাব শামসুল টুকু সাহেব। ঠিক আছে, এখন আমি প্রথমেই বলি জনাব শাহাবুদ্দিন এবং শিরিন শারমিন চৌধুরী দুজনকে আমি বলে দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝলেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন? রাজনৈতিক ব্যক্তি যখন রাজনৈতিক কাজে আসে না, তখন তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ছাড়া আর কিছু থাকে না। আপনি আজকে শুধু প্রেসিডেন্ট 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 রাষ্ট্রপতি নিয়ে লেগেছেন। যদি রাষ্ট্রপতি তার জায়গায় বলে বসে যে আমি তো রাষ্ট্রপতি হইতে চাইনি, আমি তো স্বপ্নই দেখিনি কোনোদিন আমি রাষ্ট্রপতি হব, কি বলবেন? উনি যদি বলে বসেন যে আপনারা যখন দেশ ছেড়ে চলে গেলেন আমার একটু সাথে নিয়ে যাইতেন, এটার উত্তরে কি বলবেন? উনি যদি বলেন যে ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি ছিল, ইয়াজউদ্দিন যে বিএনপি তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল, সেই বিএনপির বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত অপশাসনের বিএনপির শাসন থেকে দেশ আজ মুক্ত হইলে বক্তব্য দেয় নাই? স্মরণ করে দেখেন 111 সরকারের সময় যখন টেক ওভার করলো, দিয়েছে কিনা? আব্দুর রহমান বিশ্বাস বিএনপির রাষ্ট্রপতি যখন 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলো, তখন আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন নাই? মানে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেয়া এক, আর একটা হচ্ছে ওই পুরো আমলটাকে ফ্যাসিস্ট আমল বলে ফেলা। না না না, আমি বলছি যে প্রতিটা জিনিসের তীব্রতা তো দিন দিন বাড়ছে। এখন এই রাষ্ট্রপতি একা মানুষ, দলে নাই আওয়ামী লীগ, রাস্তায় নাই আওয়ামী লীগ, কোথাও কোনো নেতা কর্মী খুঁজে পাচ্ছে না। ওনার শরীরের কোন অঙ্গের সাথে অস্ত্র ঠেকায় কি ওনাকে বলছে আপনি জানেন কিভাবে? উনি যে বাংলাদেশ জিন্দাবাদ বইলা মানে টিকে গেছে, আপনি তো ওনার পাশে নাই, আমি তো ওনার পাশে নাই, আমি নিজের ঘাড়ে নিয়ে বলছি আমি তো পালিয়ে গেছি। আমি পালানোর সময় তো বলি নাই যে মহামান্য রাষ্ট্রপতি আপনি আমার সাথে আসেন। আমি যে একটা স্পিকার বানাইছিলাম, ওই যে বললাম দুজনকে ইন্না লিল্লাহি বলছি না, কেন বলছি আপনার বুঝতে হবে। কারণ শিরিন শারমিন চৌধুরীকে আপনি স্পিকার বানিয়েছেন সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের স্পিকার অভিভাবক হওয়ার জন্য, যেখানে তিনি নিজেই ছিলেন সংরক্ষিত আসনের। তা নিশ্চয়ই কোনো কারণে বানিয়েছেন। স্পিকার হবে কে? যে সংকটকে মোকাবেলা করতে পারে। নোয়াখালী তার বাড়ি, সেখান থেকে নিয়ে রংপুরের মানুষের ওখানে আপনি আর কোনো নেতা পান নাই, পীরগঞ্জ থেকে ওনাকে এমপি বানিয়ে দিচ্ছেন, ভালো কথা। তাহলে সংকট যখন আসলো, উনি যদি 2রা সেপ্টেম্বর 2024 সাল রিজাইন করতে পারেন, ডেইলি স্টারে নিউজ আছে, প্রথম আলো জানেন, তাইলে রাষ্ট্রপতি কি দোষ করলো? সংবিধান কি শুধু একজনের দায়িত্ব মেনটেন করা? বরঞ্চ যারা আপনি ডেপুটি স্পিকার হিসেবে রাখছেন তাকে তো মাইক থাপ্পড় সব দেওয়া হয়েছে, কিন্তু সে রিজাইন করে নাই। তাকে হাজার অত্যাচার করার পরে সে রিজাইন করেনি। তার মানে কি? তার মানে আপনার এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাচ্ছি যে পলিটিক্যালি প্রুভেন সোল ছাড়া যাদেরকে আপনি সংবিধান রক্ষা করার দায়িত্ব দিবেন, যাকে রিজাইন করতে বলা হয়েছে তিনি রিজাইন করেছেন, যাকে আসলে সেরকম চাপ দেওয়া হয়নি তিনি করেন নাই, বিষয়টা কি এরকম নাকি? নো নো নো, মারাত্মক রকম অত্যাচার করা হয়েছে। রিজাইন না করে চলে গেছেন বলে দাবি। নো নো, শামসুল হক টুকুর মারাত্মক চাপ দেওয়া হয়েছে, সে তো রিজাইন করে নাই। আপনি তো ধরতেই পারেন। আমি বলছি পলিটিক্যালি প্রুভেন যারা, রাজনৈতিক ভাবে যিনি প্রমাণিত, তারে আপনি যে জায়গা মতো রাখেন, সে তো ক্রাইসিসে ভাঙবে না, সে আপনার ফাইট করবে। আপনি 17 বছরে উল্টা পাল্টা লোক আমরা বসাইছি,
আপনারা জানেন শিরিন শারমিন চৌধুরী কোথায়? মানে সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমান বলছেন যে না, উনি রিজাইন করে ভালো আছেন, উনি রিজাইন করে ভালো আছেন। নিখোঁজ। প্রবলেমটা হচ্ছে যে উনি রিজাইন করছেন, সেই বিষয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো রিয়াকশন নাই। যখন আমরা যেটা পাই হুজুগে লাফাই লাফ দিয়া পড়লাম। আরে রাষ্ট্রপতি নিয়ে লাফাইতেছেন, আজকে যদি সংসদের স্পিকার বইলা বসতো আমি রিজাইন করবো না, তাহলে কি দাঁড়াইতো জিনিসটা আপনি মনে করেন? রাষ্ট্রপতি কি আছে? কিছুই নাই, কোনো ক্ষমতাই নাই তার সাংবিধানিক, হি হ্যাজ নাথিং। তো সাংবিধানিক পদে যারা আছেন তারা তো একটা গ্রুপে অন্তর্গত, তারা একটা নিবিড় সম্পর্ক স্থাপন করে একসাথে কাজ করার কথা। এই সাংবিধানিক পদধারী ব্যক্তিরা প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে কি হবে সংবিধানে তো লেখা নাই। সেই সময় তারা যদি আগেই একজন রিজাইন করে ফেলে, তাহলে আরেকজনের কাছ থেকে কি আশা করতেছেন আপনি? আমি পদ দিতে পারি বললি পদ দিলাম। দেখেন, সেনা প্রধান আপনার ছিল, বিমান বাহিনী প্রধান আপনার ছিল, নৌবাহিনী প্রধান আপনার ছিল, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আপনার ছিল, স্পিকার শিরিন শারমিন আপনার ছিল। আরে বাপরে বাপ, কোনটা আপনার ছিল না? অথচ আপনি এখনো বলতেছেন চক্রান্ত, ষড়যন্ত্র, চক্রান্ত। তো এর থেকে বেশি সুবিধার খেলার সুযোগ আপনারা কে দেয় দুনিয়ায়? সবই তো আপনার ছিল। তো তাইলে চক্রান্ত পারলেন না কেন? হলো না কেন? আপনার সালমান এফ রহমান ছিল একজন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী। তিনি সংসদে জয় বাংলার কি বলে এটা যে জাতীয় স্লোগান হওয়ার কথা, মানে তোফায়েল সাহেব বলতে পারে নাই, সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব বলতে পারে নাই, আমির হোসেন আমু সাহেব বলতে পারে নাই, মানে যারা আসলে জয় বাংলার আন্দোলনে ছিল আর কি, বুঝলেন না? হ্যাঁ, বা মনে করেন জাতীয় চার নেতার কোন সন্তান সৈয়দ আশরাফ সাহেব বলতে পারেন নাই, তার কন্যারা বলতে পারেন নাই। হ্যাঁ, কিন্তু সালমান এফ রহমান সাহেব জয় বাংলার কথা বলছে সংসদে, এটা জাতীয় স্লোগান করা দরকার, উনি প্রস্তাব এনেছেন। তো রাজনীতি কোথায় ছিল বুঝতে হবে জিনিসটা। এখন আমি জয় বাংলা নিয়ে খুব কান্নাকাটি করতেছি, তো এটা ঠিক করতে তো একটু সময় লাগবে। যেহেতু স্পিকার হিসেবে উনি আমাদের সামনে ছিলেন, অন্য কোনো ভাবে তার ওনাকে আমরা চিনতাম না। উনি বিশ্বের একটা বিশাল বড় বিস্ময়, কারণ পৃথিবীর কোথাও সরাসরি ভোটে যারা নির্বাচিত হন তাদের স্পিকার সংরক্ষিত আসন থেকে হয় না। এটা একটা বিরল একটা ইতিহাস, এটা চিরকাল লেখা থাকবে, এটা তো পরিবর্তন করা যাবে না। সেই জায়গা থেকে আমি সবসময় ওনাকে সমীহ করতাম, সম্মান করতাম। আমি ভাবতাম যে নিশ্চয়ই ওনার ভিতরে নিহিত কোনো একটা শক্তি আছে যেটা আমরা জানি না, যেটার মাধ্যমে দল কখনো বিপদে পড়লে, দেশ কখনো বিপদে পড়লে হয়তোবা আমরা এটার সুবিধা পাবো আর কি, উনি হয়তোবা ঘুরে দাঁড়াবেন। কিন্তু 2রা সেপ্টেম্বর 2024 সালে যখন তিনি রিজাইন করে বসলেন, এবং রিজাইন করার পরে এমন হতে পারে যে বন্দুক ধরে রিজাইন করানো হয়েছে, তাহলে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে বলা যেতে পারতো যে শিরিন শারমিন চৌধুরীকে অস্ত্রের মুখে রিজাইন করানো হয়েছে, অথবা আওয়ামী লীগের পেজ থেকে বলা হতো যে ওনাকে বিষ খাওয়াবে বলে হ্যামলকের ভয় দেখিয়ে সক্রেটিসের মতো রিজাইন করানো হয়েছে, অথবা বলতে পারতো যে ওনার কোনো সন্তান বা ওনার কোনো স্বামীকে ক্ষতিগ্রস্ত করবে এই ধরনের ভয় বা ব্ল্যাকমেইল দেখিয়ে রিজাইন করানো হয়েছে। এই ধরনের কোনো বক্তব্য তো আমরা পাই নাই। সুতরাং যখন আপনি শাহাবুদ্দিনের যখন হ্যাঁ বলা যাবে না, আওয়ামী লীগ বলতে পারতো, ওনার তো বলার দরকার নেই। আওয়ামী লীগ যেটা এখন বলে চক্রান্ত হয়েছে বলতে পারতো না, থার্ড পার্টি হিসেবে বলতে পারেন তো আপনি, সেটাও তো আপনি বলেন নাই। আপনি এখন শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে লাগছেন, আরে ভাই ও তো ইন্নালিল্লাহি রাজিউন, তারই নিয়ে কথা বলে লাভটা কি? সে বাংলাদেশ জিন্দাবাদ বললে কি আর আমারে ফ্যাসিস্ট বললে কি? ওর হাতে তার কলমও নাই, ক্ষমতাও নেই। যার হাতে ক্ষমতা তারাই আমাকে ফ্যাসিস্ট বলতেছে। আমাকে জনগণকে সাথে নিয়ে প্রমাণ করতে হবে আমি ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট না। তা আপনি শাহাবুদ্দিনের নিয়ে আলাপ করেন, কেন করেন? নিশ্চয়ই ভালো কিছুর আসার জন্য। তাহলে আপনি শাহাবুদ্দিনকে নিয়ে যদি আলাপ করেন, তাহলে শাহাবুদ্দিনের আগে যে শিরিন ছিল তাকে নিয়ে আলাপ করবেন না? সে যে ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইহি রাজিউন নিজে নিজে হয়ে গেল, সেটা নিয়ে কথা বলবেন না? তাহলে তো ওনাকে উদাহরণ হিসেবে নিলে আওয়ামী লীগের এখনো অনেক পদধারী লোক বাংলাদেশে আছেন, আক্রান্ত অবস্থায় আছেন না? তারা কি সবাই পদত্যাগ করবেন তাহলে?